রাতের আকাশে অসংখ্য নক্ষত্রের মাঝে একটা লাল গ্রহ জ্বলজ্বল করে, যার নাম মঙ্গল। বহু বছর ধরে মানুষ শুধু দূরবীনের সাহায্যে রহস্যময় গ্রহকে পর্যবেক্ষণ করেছে এবং তার সম্পর্কে নানা অনুমান করেছে। কিন্তু 21 শতকে এসে পরিস্থিতি বদলে যায়। এবার শুধু মঙ্গলের ছবি দেখে নয়, সেখানে পৌঁছে সেখানকার মাটি ও বায়ুমণ্ডল পরীক্ষা করা এই সব কিছু প্রধান লক্ষ্য হয়ে দাঁড়ায়। এখান থেকেই শুরু হয় নতুন মহাকাশ প্রতিযোগিতা। এতদিন যেখানে এই প্রতিযোগিতায় আমেরিকা ও রাশিয়ার নামই বেশি শোনা যেত, সেখানে নীরবে এগিয়ে আসা আর একটা দেশ। আপনারা ঠিকই ধরেছেন, আমি চীনের কথাই বলছি। তাদের পাঠানো জুরং রোভার মঙ্গলে ইতিহাস গড়েছে। আজকের এই ভিডিওতে আপনাদের কাছে চীনের মঙ্গল মিশনের সম্পর্কে কিছু অবিশ্বাস্য তথ্য তুলে ধরব, তাই ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখুন। তাহলে চলুন শুরু করা যাক। 1980-র দশক পর্যন্ত চীনের মহাকাশ কর্মসূচি খুবই সীমিত ছিল। তাদের কাছে গভীর মহাকাশে যাওয়ার কোনো অভিজ্ঞতা বা কোনো উন্নত রকেট প্রযুক্তি ছিল না। সেই সময় চীনের স্যাটেলাইটগুলো শুধু পৃথিবীর কক্ষপথেই সীমাবদ্ধ ছিল। মঙ্গল বা চাঁদে যাওয়ার বিষয়টা তখন প্রায় স্বপ্নের মতোই ছিল। কিন্তু চীনের সরকার একটা জিনিস বুঝে গিয়েছিল, ভবিষ্যতে শক্তি অর্জন করতে হলে সেটা শুধু মাটিতে নয়, আকাশপথে অর্জন করতে হবে। 2003 সালের 15 অক্টোবর চীন তাদের প্রথম মানববাহী মহাকাশ মিশন সেনজু 5 উৎক্ষেপণ করে। এটা ছিল চীনের তরফে সম্পূর্ণ বিশ্বের কাছে একটা স্পষ্ট বার্তা যে তারাও মহাকাশ প্রতিযোগিতায় টক্কর দিতে পারে। এই মিশনের পর চায়না ন্যাশনাল স্পেস অ্যাডমিনিস্ট্রেশন দীর্ঘমেয়াদী পরিকল্পনা তৈরি শুরু করে। পরিকল্পনাটা ছিল একদম পরিষ্কার, প্রথমে চাঁদে এবং তারপরে মঙ্গলে অভিযান। 2007 সালে চীন চ্যাংই 1 মিশন উৎক্ষেপণ করে। এটা ছিল তাদের প্রথম চন্দ্র অভিযান। তারপর একে একে চ্যাংই 2, চ্যাংই 3 অভিযান চালায়। তবে 2019 সালে চ্যাংই 4 যখন চাঁদের ফার সাইডে, মানে যেখানে আগে কেউ পৌঁছায়নি, সেখানে অবতরণ করে, তখন সবাই অবাক হয়ে যায়। আসলে চাঁদের এই অংশ, যেটা পৃথিবী থেকে কখনোই দেখা যায় না, সেখানে সরাসরি যোগাযোগও সম্ভব নয়। তাই চীন আলাদা একটা স্যাটেলাইট স্থাপন করে। যখন ল্যান্ডিং সফল হয়, তখন বিশ্ববাসী প্রথমবার বুঝতে পারে যে চীন আর পিছিয়ে নেই। চাঁদের সাফল্যের পর চীনের পরবর্তী লক্ষ্য ছিল মঙ্গল। মঙ্গল শুধুমাত্র একটা গ্রহ নয়, সেখানে পৌঁছানোকে প্রযুক্তির সবথেকে বড় পরীক্ষাগুলোর মধ্যে একটা মনে করা হয়ে থাকে। 2020 সালে যখন পুরো পৃথিবী কোভিড-19 মহামারীর সঙ্গে লড়াই করছিল, তখন চীন খুব বেশি শোরগোল ছাড়াই তাদের প্রথম মঙ্গল মিশন উৎক্ষেপণ করে, যার নাম TN-11। এই মিশনের সবথেকে চমৎকার বিষয়গুলো ছিল, এখানে একসাথে 3টে কাজ করার পরিকল্পনা ছিল। একটা অরবিটার যেটা মঙ্গলের কক্ষপথে ঘুরবে, একটা ল্যান্ডার যেটা মঙ্গলের পৃষ্ঠে নামবে, এবং একটা রোভার যেটা মাটিতে চলবে। প্রথমবারের মতো কোনো দেশ তাদের প্রথম মঙ্গল মিশনেই এই 3টে কাজ একসাথে করার চেষ্টা করেছিল। প্রায় 10 মাস যাত্রার পর 2021 সালের 14 মে চীনের ল্যান্ডার মঙ্গলের পৃষ্ঠে অবতরণ করে। এই স্থানটার নাম ছিল ইউটোপিয়া প্ল্যানেশিয়া। এটা হলো সেই জায়গা যেখানে একসময় নাসার ভাইকিং মিশন অবতরণ করেছিল। সফল ল্যান্ডিংয়ের পর চীন মঙ্গলে একটা সক্রিয় রোভার নামিয়ে সেটা সফলভাবে পরিচালনা করার দিক থেকে ইতিহাসের পাতায় দ্বিতীয় দেশে পরিণত হয়েছিল। চীনের প্রাচীন অগ্নিদেবতার নাম অনুসারে এই রোভারের নাম রাখা হয় জুরং। জুরং ধীরে ধীরে মঙ্গলের লাল মাটির ওপরে এগিয়ে যেতে থাকে। তার 6টি চাকা ছিল এবং সে সৌর প্যানেল থেকে শক্তি পেত। তার ক্যামেরা, র্যাডার এবং সেন্সর প্রতি মুহূর্তে তথ্য পাঠাচ্ছিল। যখন তার প্রথম ছবিগুলো প্রকাশিত হয়েছিল, তখন চীনের মিডিয়া সেগুলোকে মার্স সেলফি নাম দেয়। লাল মাটি, নীল আকাশ আর মাঝখানে চীনের রোভার। বন্ধুরা, এখান থেকেই কিন্তু গল্পের মোড় বদলে যায়। এখানে সবথেকে বড় প্রশ্ন ছিল, চীন মঙ্গলে কী খুঁজছে? যখন জুরং রোভার মঙ্গলের পৃষ্ঠে অবতরণ করে, তখন সে তাড়াহুড়ো করে এগোয়নি। প্রথমে তার সিস্টেম পরীক্ষা করা হয়, সোলার প্যানেল খোলা হয়, কমিউনিকেশন সিস্টেম স্টেবল করা হয়, তারপর ধীরে ধীরে সে তার চাকা এগিয়ে নিয়ে যায়। চীন জানত মঙ্গলে ছোট একটা ভুলও পুরো মিশনকে চিরতরে শেষ করে দিতে পারে। তাই জুরংকে এমনভাবে ডিজাইন করা হয়েছিল যাতে বিভিন্ন পরিস্থিতিতে সে মানুষের নির্দেশ ছাড়াই নিজে থেকে সিদ্ধান্ত নিতে পারে। জুরংয়ের প্রধান কাজ ছিল মঙ্গলের পৃষ্ঠকে বোঝা, সেখানকার মাটি কেমন, তাপমাত্রা কীভাবে বদলায়, আর সবথেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন, কখনো কি সেখানে জলের উপস্থিতি ছিল। জুরং রোভারের কাছে অনেক বৈজ্ঞানিক যন্ত্র ছিল। তার গ্রাউন্ড পেনিট্রেটিং র্যাডার মঙ্গলের মাটির গভীর পর্যন্ত দেখতে পারত। তার ক্যামেরাগুলো শুধু ছবি তুলত না, বরং পাথরের গঠনও বিশ্লেষণ করতে পারত। জুরং এমন একটা এলাকায় কাজ শুরু করেছিল যা বাইরে সম্পূর্ণ শুকনো মনে হতো, কিন্তু কয়েক সপ্তাহের মধ্যেই ডেটা নতুন গল্প বলতে শুরু করল। জুরং মঙ্গলে মাটিতে এমন কিছু খনিজের চিহ্ন খুঁজে পেয়েছিল যা সাধারণত জলের উপস্থিতিতেই তৈরি হয়ে থাকে। বিজ্ঞানীদের মতে ওই এলাকার টিলাগুলোর গঠন পৃথিবী শুকিয়ে যাওয়া নদীর মতো দেখাচ্ছিল।
যার মানে পরিষ্কার ছিল যে লক্ষ লক্ষ বছর আগে এলাকায় জল প্রবাহিত হতো। এই আবিষ্কার একেবারে নতুন ছিল না। নাসা রোভারগুলো আগে জলের প্রমাণ দিয়েছে, কিন্তু জুরাংয়ের বিশেষত্ব ছিল সেই প্রমাণগুলো খুব কাছ থেকে পর্যবেক্ষণ করছিল। বিশেষ করে ইউটোপিয়া প্ল্যানেশিয়ার মতো সমতল এলাকায় এই সংকেত পাওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। জুরাংয়ের সবথেকে বড় অবদান ছিল তার র্যাডার ডেটা। এই র্যাডার মঙ্গলের পৃষ্ঠের কয়েক মিটার নিচ পর্যন্ত স্ক্যান করেছিল এবং সেখানে এমন কিছু স্তর দেখা যায় যেগুলোর গঠন জমে থাকা বরফের মতো মনে হতে পারে। এই বরফ কোনো পাহাড়ে নয়, বরং সমতল জমির নিচে ছিল। অর্থাৎ ভবিষ্যতে যদি মানুষ সেখানে অবতরণ করে তাহলে তাদের জল পাওয়ার জন্য খুব বেশি গভীরে খনন করতে হবে না। এই আবিষ্কার এই জন্যই গুরুত্বপূর্ণ ছিল কারণ ইউটোপিয়া প্ল্যানেশিয়া মঙ্গলের বিষুবরেখার কাছাকাছি অবস্থিত ছিল। এতদিনে মনে করা হতো যে বরফ শুধুমাত্র মঙ্গলের মেরু অঞ্চলের কাছেই থাকতে পারে। চীনের বিজ্ঞানীরা খুব সতর্কভাবে বলেছিলেন এটা নিশ্চিতভাবে বরফ কিনা তা জানার জন্য আরও ডেটা দরকার। জুরাংয়ের কাজ করার কথা ছিল মাত্র 90 দিন, কিন্তু সে থামেনি। দিনের পর দিন পার হতে থাকে, মাস কেটে যায়, আর জুরাং ডেটা পাঠাতে থাকে। সে 1 বছরেরও বেশি সময় ধরে মঙ্গলের পৃষ্ঠে সক্রিয় ছিল। সে প্রায় 2 কিলোমিটার পথ অতিক্রম করে হাজার হাজার ছবি পাঠায়। এটা চীনের জন্য বড় সাফল্য ছিল, কারণ এতে প্রমাণ হয় যে তাদের রোভার প্রযুক্তি দীর্ঘ সময় ধরে কাজ করতে পারে। জুরাং মঙ্গলের আবহাওয়া কাছ থেকে পর্যবেক্ষণ করেছিল। সে দেখতে পায় যে মঙ্গলের দিন ও রাতের তাপমাত্রার মধ্যে পার্থক্য আছে অনেকটাই বেশি। দিনে তাপমাত্রা প্রায় 0 ডিগ্রির কাছাকাছি পৌঁছে যেতে পারে, আবার রাতে তা প্রায় -80 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নিচে নামতে পারে। সে বাতাসের গতি মাপে, ধুলোর কণাগুলো পর্যবেক্ষণ করে এবং লক্ষ্য করে যে কিভাবে হঠাৎ ছোট ছোট ধূলিঝড় তৈরি হয়। এই তথ্যটা ভীষণ গুরুত্বপূর্ণ ছিল, কারণ মঙ্গলের সোলার প্যানেল এই ধূলিঝড়ের কারণেই সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছিল। টিএন-1 মিশন প্রায় সম্পূর্ণভাবে স্বনির্ভর ছিল। চীন এই মিশনে প্রধানত নিজের ডিপ স্পেস কমিউনিকেশন নেটওয়ার্ক ব্যবহার করেছিল। মঙ্গল ও পৃথিবীর মধ্যে প্রায় 22 কোটি কিলোমিটার দূরত্ব থাকা সত্ত্বেও সিগন্যাল স্টেবল ছিল এবং ডেটা নিয়মিত আসতে থাকত। এটা শুধুমাত্র হার্ডওয়্যারের বিষয় ছিল না, সফটওয়্যার এবং অটোমেশনও সমানভাবে শক্তিশালী ছিল। ল্যান্ডিং থেকে শুরু করে রোভারের চলাচল পর্যন্ত অধিকাংশ সিদ্ধান্ত রোভার নিজেই নিয়েছিল। এখান থেকেই পৃথিবী বুঝতে শুরু করে যে চীন এখন নিজের পথ নিজেই তৈরি করছে। চীন কখনো সরাসরি বলেনি যে তারা মঙ্গল দখল করতে চায়, কিন্তু তাদের কর্মকাণ্ড এমনই ইঙ্গিত দিচ্ছিল। আপনারা জানলে অবাক হবেন যে জুরাং র্যাডার ডেটার বড় অংশ এখনও পুরোপুরি প্রকাশ করা হয়নি। অনেক বিজ্ঞানী মনে করেন এই ডেটায় ভবিষ্যতের বেস স্থাপনের সম্ভাব্য স্থানের তথ্য থাকতে পারে। চীন এটাও স্পষ্ট করেছে যে তাদের পরবর্তী মিশন শুধু পর্যবেক্ষণের জন্য হবে না, তাদের পরবর্তী লক্ষ্য হবে মঙ্গলের মাটি পৃথিবীতে নিয়ে আসা। এখান থেকেই শুরু হয় নতুন এক প্রতিযোগিতা। যখন জুরাং ধীরে ধীরে শান্ত হয়ে আসে এবং তার সোলার প্যানেল ধুলোয় ঢেকে যেতে শুরু করে, তখনও চীনের জন্য মিশন শেষ হয়নি, বরং সেখান থেকেই নতুন অধ্যায় শুরু হয়েছিল। চীনের পরবর্তী বড় লক্ষ্য হল টিএন-1 মিশন, যার উদ্দেশ্য হল মঙ্গলে মাটি ও পাথরের স্যাম্পেল পৃথিবীতে ফিরিয়ে আনা। এই কাজ মঙ্গলে অবতরণ করার থেকেও কঠিন। পরিকল্পনা অনুযায়ী টিএন-1 মিশনকে 2028 সালের দিকে উৎক্ষেপণ করার লক্ষ্য রাখা হয়েছে। যদি এটা সফল হয় তাহলে প্রথমবারের মতো মঙ্গলে আসল মাটি পৃথিবীর ল্যাবরেটরিতে পৌঁছাবে। সো বন্ধুরা, আজকের আলোচনা শোনার পর আপনার কি মনে হচ্ছে? মঙ্গলে মাটিতে কি জলের অস্তিত্বের সম্ভাবনা পাওয়া যেতে পারে? আপনার মতামত অবশ্যই আমাকে কমেন্ট করে জানান। ধন্যবাদ।